আসসালামু আলাইকুম সবাইকে। তো আজকে খুবই ইন্টারেস্টিং একটা টপিক নিয়ে কথা বলব। টপিকটা হচ্ছে সিস্টেম ডিজাইন। তো যখন আমি কম্পিউটার সায়েন্সে ভর্তি হই নাই বা কম্পিউটার সায়েন্সে পড়াশোনা শুরু করছি, তখন থেকেই প্রত্যেকটা সিস্টেম কিভাবে কাজ করতো এটা নিয়ে আমার বেশ কৌতূহল ছিল। কিন্তু কখনো সেভাবে পড়া বা পড়ার মতো ম্যাচুরিটি অর্জন করা কখনো হয়ে ওঠে নাই। ওভার দ্য পাস্ট 2 ইয়ার্স আফটার স্টাডিং কম্পিউটার সায়েন্স আমি অনেক কিছু ঘাটাঘাটি করছি। আ এবং বেসিক সিস্টেম ডিজাইনের সরিয়া পড়ার চেষ্টা করছি। তো সেই জায়গা থেকেই আমার মনে হয়েছে যে আমি একটু জিনিসগুলাকে যদি ভিডিও বানায় রাখি, তাহলে আমার জন্য পরবর্তীতে রিকল করাটা সুবিধা হবে। তো কথা না বাড়ায় আমি ছোট্ট একটা এক্সাম্পল দিয়ে শুরু করি। লেটস সে আমি গুগলে আসলাম। সো গুগল কি? এটা হচ্ছে একটা সার্চ ইঞ্জিন। তো গুগলে আসার পরে আমি লেটস সে একটা ওয়েবসাইটের নাম লিখে সার্চ দিলাম নেটফ্লিক্স। নেটফ্লিক্স লিখে সার্চ দেওয়ার পর আমার কাছে অনেক ধরনের অপশন আসছে। তো আমি উইকিপিডিয়াতে ক্লিক করলাম। এই যে ক্লিক করার পরে এই যে আমার কাছে ডাটাগুলো আসলো, এই জিনিসটা কিভাবে আসলো? আমরা অনেক সময় নাম শুনছি সার্ভার, হোয়াট ইজ সার্ভার? আমরা অনেক সময় নাম শুনছি ডাটাবেস। অ্যাকচুয়ালি ডাটাবেস জিনিসটা কি? আমি কোনো কোডিং এর পার্সপেক্টিভ থেকে বলতেছি না। জাস্ট নলেজ মানে টুল বেসড নলেজ এর ক্ষেত্রে আমি বলতেছি যে ডাটাবেস জিনিসটা কি? ক্যাশ জিনিসটা কি? তারপরে আইপি কি, ডিএনএস কি, এই জিনিসগুলো নিয়ে সবসময় আসলে একটা খটকা লেগেছিল। তো আজকে আমি চেষ্টা করছি বা চেষ্টা করব ওই জিনিসগুলোর আসলে একটা প্রপার স্ট্রাকচার ওয়েতে জিনিসগুলোকে শেখার বা মনে রাখার আর কি, যে কোনটার সাথে কোনটা কানেক্টেড। সো আমরা শুরু করি। সো এখানে একটা ছোট্ট ওয়ার্ল্ড দেখা যাচ্ছে, এখান থেকে শুরু হয়েছে। অ্যান্ড দেন আস্তে আস্তে আমি চেষ্টা করছি যে ডিপ ডাউন করতে করতে এই পর্যন্ত আসতে। তো আজকে একটু ইন্টারেস্টিং হবে, একটু আউট অফ দ্য বক্স পড়াশোনা হবে। নর্মালি আমি আসলে জাভা প্রোগ্রামিং বা পাইথন প্রোগ্রামিং অথবা অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং অথবা ডাটা স্ট্রাকচার অ্যালগোরিদম এইসব নিয়ে আসলে আমার ইন্টারেস্ট। তো আজকে আমি চিন্তা ভাবনা করছি যে আমি আসলে এইটা নিয়ে ভিডিও বানাবো। তো শুরু করি। আজকের ভিডিওর টপিকটা খুব ইন্টারেস্টিং, সেটা হচ্ছে যে স্কেল সিস্টেম ফ্রম জিরো টু মিলিয়ন ইউজার। এটার মানে হচ্ছে যে আমি এমন একটা সিস্টেম বানাতে চাই যেটা আসলে একজন একজন ইউজার থেকে মিলিয়ন ইউজার পর্যন্ত সে আমাকে সার্ভ করবে, বা ওই আমার সিস্টেমটা ভেঙে পড়বে না, সহজ বাংলা কথায় বলে। সো প্রত্যেকটা সিম্পল সিস্টেমই আসলে একটা মানে প্রত্যেকটা কমপ্লেক্স সিস্টেমই আসলে শুরু হয় একটা সিম্পল আর্কিটেকচারের উপর বেস করে, একদম সিম্পল আর কি। তো শুরুতেই আমরা অনেক সময় সার্ভার অনেক সময় নাম শুনছি, সার্ভার ডাউন, সার্ভার হ্যাং হয়ে গেছে, সার্ভার বিজি হয়ে গেছে, আমরা অনেক ধরনের কথাবার্তা শুনি, রাইট? তো অ্যাকচুয়ালি হোয়াট ইজ সার্ভার বা সার্ভারের মধ্যে কি থাকে? আমি কোনো মানে হাই টেকনিক্যাল ওয়ার্ড ইউজ করব না, অ্যাজ আমি নিজেও বেসিক লার্নার। তো সার্ভারের মধ্যে কয়েকটা জিনিস থাকে। একটা হচ্ছে ওয়েব অ্যাপ, আরেকটা হচ্ছে ডাটাবেস, আরেকটা হচ্ছে ক্যাশ। ডাটাবেস এবং ক্যাশ নিয়ে আমরা একটু পরে আলোচনা করব, নিচে আছে। আচ্ছা, সো মূলত সার্ভারে ডাটাবেস, ব্যাকএন্ড ফাংশনালিটিস আর ক্যাশিং মেকানিজম এই টাইপের জিনিসগুলো সার্ভারে হয়ে থাকে। একদম বেসিক প্রিটি লেভেলের কথা যদি বলি। সো সিঙ্গেল মানে কি একজন ইউজার, আর সার্ভার মানে কি সার্ভারের মধ্যে কি থাকে সেটা আমরা দেখলাম যে এটা আসলে একটা সিঙ্গেল সার্ভারের একটা এক্সাম্পল। ঠিক আছে? আচ্ছা, এরপরে আমাদেরকে বুঝতে হবে যে ইউজার রিকোয়েস্ট এই জিনিসটা অ্যাকচুয়ালি কি, বা এটা আসলে কিভাবে কাজ করে। এই যে আমি যে একজন ইউজার, আমি যে একটু আগে টাইপ করলাম গুগলে গিয়ে, আমি একজন ইউজার, আমি রিকোয়েস্ট পাঠাইলাম। কোথায় রিকোয়েস্ট পাঠাইলাম? একটা সার্ভারে রিকোয়েস্ট পাঠাইলাম। অ্যান্ড আমি সার্ভারে কি রিকোয়েস্ট পাঠাইলাম? আমি নেটফ্লিক্সে ঢোকার জন্য একটা রিকোয়েস্ট পাঠাইলাম, রাইট? আচ্ছা, সো আমি এখন রিকোয়েস্টটা কোথা থেকে পাঠাইছি? আমি রিকোয়েস্টটা দুইটা জায়গা থেকে, লেটস সে দুইটা জায়গা থেকে পাঠাইতে পারি। দো আমি আইপ্যাড থেকে রিকোয়েস্টটা পাঠাইছি, বাট ধরে নিলাম যে আমি ওয়েব ব্রাউজার থেকে একটা রিকোয়েস্ট পাঠাইছি। যদি আমি ওয়েব ব্রাউজার থেকে রিকোয়েস্ট পাঠাই, সর্বপ্রথম আমার রিকোয়েস্টটা কোথায় যাবে? লেটস সে আমার একটা ওয়েবসাইট আছে, ওয়েবসাইটের নাম হচ্ছে talha.demo.app। ঠিক আছে? তো এই যে আমি বললাম যে আমার এই এগুলো হচ্ছে আমি ইউজার, আমার নিজস্ব ডিভাইস। তো আমি যদি এখান থেকে রিকোয়েস্ট পাঠাই, তাহলে সার্ভারে যাওয়ার কথা। বাট নরমালি সার্ভারে যায় না শুরুতে। শুরুতে কোথায় যায়? ডিএনএস নামে
একটা জায়গায়, যেটাকে আসলে বলা হয় ডোমেইন নেম সিস্টেম। এই ডোমেইন নেম সিস্টেম কি আর এটার প্রয়োজনীয়তাটা বা কি? আমি talha.demo.app এই জিনিসটা লিখছি। এই জিনিসটা কি? এটা একটা ডোমেইন নেম। এখন আমরা অনেক সময় শুনছি না আইপি অ্যাড্রেস, IPv4, IPv6 এই টাইপের কথাবার্তা আমরা শুনছি। সো এই ডিএনএস যেটা করে এখানে এসে এই ডোমেইন নেম সিস্টেম যেটা করে যে এই talha.demo.app এর যে আইপি অ্যাড্রেস সেটা সে খুঁজে বের করে ডিএনএস এখানে আসে এবং এখান থেকে একটা রেসপন্স হিসেবে সে আইপি অ্যাড্রেসটা রিটার্ন করার পরে এখন আমার যে ইউজার এখন একটা এইচটিটিপি রিকোয়েস্ট পাঠায়, হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল। এই রিকোয়েস্টটা কোথায় পাঠায়? এই রিকোয়েস্ট সে সার্ভারে পাঠায়। অ্যান্ড এই যে ডিএনএস, এই ডিএনএস যে একটা আইপি অ্যাড্রেস পাঠাইছে, এই যে আইপি অ্যাড্রেস পাঠাইছে এটা অ্যাকচুয়ালি কিসের আইপি অ্যাড্রেস? এটা আমার রিকোয়েস্টের সার্ভারের আইপি অ্যাড্রেস। জিনিসটা কীরকম? এই যে যে আইপি অ্যাড্রেসটা ডিএনএস আমাকে দিল, এটা অ্যাকচুয়ালি আমার যে সার্ভারটা আছে সেই সার্ভারের আইপি অ্যাড্রেস। সো লজিক্যালি আমি যে জিনিসটা চাই সেটার আইপি অ্যাড্রেস তো আমার দরকার, তা না হলে আমি কীভাবে ইনফরমেশনটা পাবো? সো আমি এখানে এইচটিটিপিএস একটা রিকোয়েস্ট পাঠাইছি সার্ভারে। সার্ভার আমাকে একটা দিবে বা একটা রেসপন্স দিবে। কি রেসপন্স দিবে? সে এইচটিএমএল ডকুমেন্টগুলোকে আমাকে রেসপন্স দিতে পারে, সে আমাকে জেসন ডাটা দিতে পারে। এখন কোশ্চেন আসতে পারে যে হোয়াট ইজ জেসন ডাটা? সো জাভাস্ক্রিপ্ট অবজেক্ট নোটেশন, এটা নিয়ে আমরা ইন ফিউচারে হয়তো কথাবার্তা বলবো। এপিআই এর ক্ষেত্রে আমরা জেসন ডাটা পাইতে পারি বা আরও অনেক ক্ষেত্রে জেসনের ইউজ কেস আছে, আমরা সেগুলো পরে দেখব। আচ্ছা, সো এই যে এইচটিটিপিএস রিকোয়েস্ট, এখানে রিকোয়েস্টের দুইটা ওয়ে আছে। একটা হচ্ছে যে ওয়েব অ্যাপ্লিকেশন, মানে এই যে রিকোয়েস্টটা তো দুইভাবে হইতে পারে। একটা আসলে ওয়েব ব্রাউজার ল্যাপটপ থেকে হইতে পারে, আরেকটা আসলে মোবাইল ফোন থেকে হইতে পারে। সো এখানে জাস্ট সিম্পলি একটু ব্যাখ্যা দেওয়া আছে যে যদি এটা আসলে ওয়েব অ্যাপ্লিকেশন হয় তো সার্ভার হ্যান্ডেল বিজনেস লজিক, ডাটা স্টোরেজ অ্যান্ড প্রেজেন্টেশন ইউজিং এইচটিএমএল সিএসএস জাভাস্ক্রিপ্ট। মানে সার্ভার আসলে এগুলো তাকে পাঠানোর চেষ্টা করে যে জাভাস্ক্রিপ্ট, এইচটিএমএল সিএসএস এইসব জিনিস তাকে আমি পাঠাবো। আর যদি এটা মোবাইল অ্যাপ্লিকেশন হয় তাহলে সার্ভার যেটা করে রিকোয়েস্ট ডাটা ফ্রম সার্ভার ইউজিং এপিআই কল, রেসপন্স ইউজিং টিপিক্যালি ইন জেসন ফরম্যাট। কেন জেসন ফরম্যাট? কারণ এটা আসলে মানে ইজি টু সেন্ড, লাইট ওয়েট আর কি। ঠিক আছে? আচ্ছা, সো এটাই মূলত এখানে ব্যাখ্যা করা আছে যে আমরা দুই ধরনের রিকোয়েস্ট বা দুই ধরনের ট্রাফিক অ্যাকচুয়ালি হইতে পারে আমাদের সার্ভারে আর কি। ট্রাফিক জিনিসটা কি? ট্রাফিক জ্যাম আমরা বলছি, মানে একটা রাস্তায় অনেকগুলো জ্যাম লাগতে পারে। সো রিকোয়েস্টগুলোও অ্যাকচুয়ালি বা ট্রাফিকগুলোও অ্যাকচুয়ালি দুই ধরনের হইতে পারে, একটা ব্রাউজার, একটা হচ্ছে মোবাইল অ্যাপ। ওকে, সো এখানে যেটা করা হয়েছে সেটা হইতেছে একটা জেসন ফরম্যাটটা দেখতে কীরকম আমি বুঝাতে চাচ্ছি না, জাস্ট দেখতে কীরকম সেটা যদি একটু দেখি। যে এখানে ইউজার 12 মানে একজন ইউজারের 12 নম্বর যে আইডি আছে বা 12 নম্বর ইউজারের ফার্স্ট নেম, লাস্ট নেম, তার অ্যাড্রেস, তার ফোন নম্বর ইত্যাদি ডিটেলসগুলো আমরা এই ফরম্যাটে পেয়ে থাকি। এটাকে বলা হচ্ছে একটা জেসন ফরম্যাট, যেটা আমাকে রেসপন্ড হিসেবে দেয়। কে দেয়? সার্ভার দেয়। আচ্ছা, সো অ্যাজ ফার অ্যাজ গুড, আমি একটু করে বোঝার চেষ্টা করতেছি। হ্যাঁ, আমি তাহলে আপাতত কি বুঝলাম এই এতটুকু চিত্রের মধ্যে? আমি কি বুঝলাম? আমি বুঝলাম যে আমার একটা ইউজার, সে যখন একটা জিনিস রিকোয়েস্ট করে তখন সেটা কোথায় যায়? ডিএনএসে যায়। ডিএনএস থেকে আমার আইপি অ্যাড্রেসটা এখানে আসে। এখান থেকে একটা এইচটিটিপিএস রিকোয়েস্ট আমার কোথায় যায়? আমার সার্ভারে যায়। সার্ভার থেকে রেসপন্ড হিসেবে আমার এইচটিএমএল, জেসন ডাটা এসব আমার যায়। এটা কিসের উপর ডিপেন্ড করে? ডিপেন্ডিং অন দ্য রিকোয়েস্ট। রিকোয়েস্টটা কীরকম তার উপরে ডিপেন্ড করে আসলে এটা রিটার্ন যায়, রাইট? ওকে, সো ফার আমরা এই জিনিসটা বুঝলাম। তাহলে এটাকে যদি আরেকটু ক্লিয়ার ভিউতে দেখি তাহলে জিনিসটা এরকম দেখাবে যে সরি ওকে, সো জিনিসটা এরকম ক্লিয়ার ভিউতে দেখালে এরকম, আমরা যদি এই পাশে একটু দেখি তাহলে কাইন্ড অফ এরকম লাগবে। বাট এখন আমাদের প্রবলেমটা সলভ হয়নি। আমরা তো আসলে মিলিয়ন ইউজার পর্যন্ত সার্ভ করতে চাই। আমি এমন একটা সিস্টেম বানাবো যেখানে মিলিয়ন ইউজার এসে ঘাটাঘাটি করলেও বা ঘোরাফেরা করলেও বা আমার ওয়েবসাইট কোনো সমস্যা হবে না। তো আপাতত আমি ইউজার বুঝলাম, রিকোয়েস্ট বুঝলাম, ডিএনএস বুঝলাম, তারপরে আইপি অ্যাড্রেস বুঝলাম। এখান থেকে এইচটিটিপি রিকোয়েস্ট পাঠাচ্ছে সার্ভারে, সার্ভারে আইপি অ্যাড্রেসটাই মূলত ডিএনএস আমাকে দিছে। গুড।
বাট সমস্যা হচ্ছে যে যদি আমার ইউজার বেড়ে যায় তখন আমি কি করব? এই প্রবলেমটা তো আমাকে সলভ করতে হবে। তো আমার তো ইউজার বেড়ে যেতেই পারে। আমার একটা ওয়েবসাইট বানাইছি, আমি একটা সিস্টেম বানাইছি। ওখানে কি মাত্র একজন ইউজার থাকবে? এটা তো কখনো পসিবল না। আমি তো আমার বিজনেসকে আরো বড় করতে চাই। সো তখন আমাকে আসলে যেটা করতে হবে সেটা হইতেছে যে আমাকে একটা আমাকে এই জিনিসটা করতে হবে। সেটা কি? সেটা হইতেছে যে এটা আমি একটু পড়ে দেখি। উইথ এ গ্রোথ অফ দ্য ইউজার বেস, যখন আমার ইউজার বেড়ে যাবে, ওয়ান সার্ভার ইজ নট এনাফ। একটা সার্ভার কখনো এনাফ হবে না। উই নিড মাল্টিপল সার্ভার ফর ওয়েব অ্যান্ড মোবাইল ট্রাফিক। ভালো কথা। দ্য দ্য আদার the other for the database and separating web traffic, web tier and database data tier. Server allows them for big scale independently. মানে সেটা যেটা বোঝানোর চেষ্টা করছে যে সার্ভারে খুব বেশি ইনফরমেশন তো রাখা যাবে না। যখন আমার ইউজার বেড়ে যাবে তখন আমার দুইটা টায়ার লাগবে। একটা কি ওয়েব টায়ার, একটা হচ্ছে ডাটা টায়ার। তাহলে আমি কি করব? আমার যে এই যে এতক্ষণ ধরে আমি বললাম যে সার্ভারে অ্যাকচুয়ালি ডাটাবেস থাকে, এই ডাটাবেসটাকে আমি আলাদা করে রাখলাম। তাহলে যেটা হইল যে আমার ডাটাবেসে কি হইল, ডাটাবেসটাকে আমি আলাদা করে রাখলাম। এই ডাটাবেসটাকে বলা হচ্ছে ডাটা টায়ার আর এটাকে বলা হচ্ছে ওয়েব টায়ার। এতক্ষণ পর্যন্ত আমরা কিভাবে দেখছি, এতক্ষণ পর্যন্ত আমাদের কিন্তু ওয়েব সার্ভার ছিল। এরপর আমরা ডাটাবেসটাকে একটু সাইড করছি। ঠিক আছে? আচ্ছা, এটা করার পিছনে আমাদের অ্যাকচুয়াল রিজনটা কি বা পারপাসটা কি? পারপাসটা খুবই সিম্পল যে ইউজার যদি বেড়ে যায় তাহলে আমার ডাটাবেজে অনেক চাপ পড়বে, সো সার্ভারে অনেক চাপ পড়বে। সো আমি কিছুটা চাপ কমানোর জন্য ডাটাবেসটাকে আমি দুইটা টায়ারে ভাগ করলাম। ঠিক আছে? যাতে করে জিনিসটা একটু স্কেল আপ হয়। তো এখন কথা হচ্ছে ডাটাবেস জিনিসটা কি? ডাটাবেজে আমরা নর্মালি ডাটা রাখি, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। বাট অনেক ধরনের ডাটা আছে, তার মধ্যে আমাদেরকে দুই টাইপের ডাটাবেস নিয়ে কথা বলতে হবে। সো এখন কথা হচ্ছে দুই টাইপের ডাটাবেস যদি থাকে তাহলে আমি কোনটা ইউজ করব? এখন এটা পুরোপুরি ডিপেন্ড করবে আমার ইউজ কেসের উপরে, আমার বিজনেস লজিকের উপরে, যে আমার যে ওয়েবসাইটটা সেটা আসলে কোন ধরনের ডাটাবেস দিলে খুব ভালো পারফর্ম করবে। সো শুরুতেই জেনে নেওয়া যাক যে আমাদের দুই ধরনের ডাটাবেস আছে। একটা হচ্ছে রিলেশনাল ডাটাবেস, রিলেশনাল ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম, যেটাকে বলা হচ্ছে RDBMS সিস্টেম। এটাকে আসলে এসকিউএল ডাটাবেস বলে। আমাদের ভার্সিটির কোর্সেও আছে 370, MySQL, Oracle ডাটাবেস অ্যান্ড পোস্টগেস এসকিউএল। সো এটা হচ্ছে তার নাম। আরেকটা ডাটাবেস আছে, সেটা হচ্ছে নন রিলেশনাল ডাটাবেস। যখন আমরা ডাটাবেস নিয়ে কথাবার্তা বলবো তখন এটাকে আমরা ডিপ ডাউন করব, বাট ফর দি টাইম বিং আমাদেরকে অনেক কিছু কভার করতে হবে, তাই আমি জাস্ট ওভারভিউ একটা সামারি দিতেছি। সো এটা হচ্ছে NoSQL ডাটাবেস আর এটা হচ্ছে MongoDB। এগুলো হচ্ছে নন রিলেশনাল ডাটাবেসকে আসলে NoSQL ডাটাবেস বলে এবং এটার একটা এক্সাম্পল MongoDB আর কি। আমরা যখন মার্ন স্ট্যাকের প্রজেক্ট বানাবো তখন অ্যাকচুয়ালি আমরা MongoDB ইউজ করেও বানাইতে পারি। সেক্ষেত্রে আমাদের ডাটাবেস ইউজটা, ওইখানে ডাটাবেসটা আমরা MongoDB ইউজ করছিলাম আমার একটা পার্সোনাল প্রজেক্টে, বিকজ ওইটা আমার জন্য ভালো চুজ ছিল। আচ্ছা, সো এখন তাহলে আমরা সো ফার এতক্ষণ পর্যন্ত কি কি শিখলাম? সেটা হইতেছে যে আমরা স্টার্ট স্মল, বিগিন উইথ এ স্ট্রেট ফরওয়ার্ড সিঙ্গেল সার্ভার সেট আপ। আমরা একটা সিঙ্গেল সার্ভার সেট আপ করছি, সেখানে আমরা রিকোয়েস্ট ফ্লোটা বোঝার চেষ্টা করছি, যে ডিএনএস, তারপরে সার্ভার, তারপরে আবার ইউজারের কাছে রিটার্ন রেসপন্স যাবে। ট্রাফিক সোর্স বোঝার চেষ্টা করছি যে কী কী ধরনের ট্রাফিক হতে পারে। তারপরে আমরা ডাটাবেসটাকে আলাদা করছি এবং ডাটাবেসের মধ্যে কী কী টাইপ থাকে, কোনটা কোনটা কিসের মধ্যে পড়ে, রিলেশনাল, নন রিলেশনাল, এই জিনিসটা আমরা মোটামুটি বুঝছি। এরপরে আমাদের এখনও প্রবলেমটা সলভ হয়নি। তো আমরা এখন যেটা করব সেটা হইতেছে যে দুইটা টপিক সম্বন্ধে জানবো। একটা হচ্ছে যে ভার্টিক্যাল ভার্সেস হরাইজন্টাল স্কেলিং। এই জিনিসটা আবার কি? জিনিসটা হচ্ছে এখানে এই ছবিটা আমরা একটু দেখার চেষ্টা করি। এটা আমার একটা সার্ভার, লেটসে এই সার্ভারটাকে আমি বড় করলাম। তাহলে কি আমার মানে একটা ছোট সার্ভার ছিল, লেটসে এই সার্ভারের ভিতরে র্যাম 5 GB, আমি সেই সার্ভারের র্যাম করে দিলাম 100 GB। এতে করে আমার প্রবলেম সলভ হবে কিনা? পারতপক্ষে মনে হচ্ছে যে আমার প্রবলেম সলভ হবে, কিন্তু অ্যাকচুয়ালি চিন্তা করে দেখা যাক যদি কোনো কারণে আমার এই বড় সার্ভারটা নষ্ট হয়ে যায় তখন কিন্তু আমার পুরা অ্যাপ ক্র্যাশ করবে, সার্ভার ডাউন হয়ে যাবে। তার মানে এটা আসলে একটা ভালো
সলিউশন না, এটা আসলে সিঙ্গেল পয়েন্ট অফ ফেইলিয়ারের মধ্যে পড়তেছে। সো রাদার আমি কি করতে পারি, আমি হরাইজন্টাল স্কেলিং নামে কনসেপ্টটাকে ইউজ করতে পারি। এটা যেটা করে সেটাকে মাল্টিপল সার্ভার সে সেট আপ করে। যদি কোনো কারণে একটা সার্ভার ক্র্যাশ করে তাহলে সে অন্য সার্ভারকে ইউজ করবে, মানে ইউজার রিকোয়েস্টটা অন্য সার্ভারে যাবে। এখানে কিছু কথাবার্তা আছে আমরা দেখব। সো এখানে আমি লিখে দিছি যে হরাইজন্টাল স্কেলিং ইজ ইউজফুল ফর হাই ট্রাফিক অ্যাপ্লিকেশন। সো কেন? কারণ আমি যদি একটা সার্ভারকে বড় করি, এখানে হাই ট্রাফিক আসলে বারবার তো এখানে একটা লেটেন্সি ইস্যু বা একটা ট্রাফিকটা বেড়ে যাবে, রাইট? বাট আমি যদি এই জায়গাতে আমার ট্রাফিক অনেক আসছে, আমি যদি ট্রাফিকগুলোকে ভাগ করে দিতে পারি ৩ টা জায়গায়, তাহলে কিন্তু আমার সার্ভারের লোডটা কমতেছে। সো তার মানে আমি আপাতত আমার 1 ইউজার থেকে যে মিলিয়ন ইউজার আমি বানাতে চাচ্ছি, সেক্ষেত্রে কিন্তু আমার হরাইজন্টাল স্কেলিং করাটাই এফিশিয়েন্ট এই প্রবলেমের জন্য। তো এখন আমি ভার্টিক্যাল স্কেলিং আর হরাইজন্টাল স্কেলিং এর মধ্যে যে ডিফারেন্স, বেসিক ডিফারেন্স, সেটা নিয়ে একটু কথাবার্তা বলি। সো এখানে কি বলা আছে? ভার্টিক্যাল স্কেলিং is referred to as scale up means the process of adding more power, CPU বাড়াইতে পারি, RAM বাড়াইতে পারি, সেটা আমার সার্ভারে বাড়াইতে পারি। And horizontal scaling referred as a scale out allows you to scale adding more server into your pool of resources, মানে আমি আসলে আরো অনেক সার্ভার অ্যাড করতে পারি। ঠিক আছে? সো এখানে কি বলছে? when a traffic is low, vertical scaling is great option. মানুষজন নাই, হরাইজন্টাল স্কেলিং করে তো লাভ নাই, ভার্টিক্যাল ইজ মোর দ্যান এনাফ। অ্যান্ড তাহলে বাট ভার্টিক্যাল স্কেলিং একটা হার্ড লিমিট আছে, সেটা কি? এটা আসলে ইম্পসিবল যে আমি আসলে অ্যাড করতেই থাকবো, র্যাম রোম অ্যাড করতে থাকবো, এটা আসলে তো হইল না, কারণ এটার তো একটা লিমিট আছে। সো আমি লিমিট ক্রস করে তো 1 কোটি জিবি লাগাইতে পারি না। সো আবার এটার যেটা হইতেছে যে এটা যদি কোনো কারণে ভার্টিক্যাল স্কেলের ওয়েবসাইট সার্ভারটা কোনো কারণে যদি ক্র্যাশ করে, তাহলে আমার কিন্তু পুরো অ্যাপটাই ক্র্যাশ করতেছে। সো ভার্টিক্যাল স্কেলিং আমি ইউজ করব না। সো এখানে যেটা বলছে, হরাইজন্টাল স্কেলিং ইজ মোর ডিজায়ারেবল ফর লার্জ স্কেল অ্যাপ্লিকেশন ডিউ টু লিমিটেশন অফ ভার্টিক্যাল স্কেলিং। সো এই ব্যাপারে আমরা বুঝলাম যে তাহলে আমি সার্ভার আসলে অনেকগুলা করতে পারি, রাদার দেন একটা সার্ভারকে শক্তিশালী না করে। সো এইটা আমার জন্য আরও বেশি এফিশিয়েন্ট সলিউশন হবে। সো কাইন্ড অফ এইরকম যে ভার্টিক্যাল স্কেলিংয়ে মানে কি, র্যাম আমি অনেক বাড়া দিতেছি বাট এটা নষ্ট হলে শেষ। হরিজন্টাল স্কেলিং মানে একই টাইপের সার্ভার আমি আসলে অনেকগুলো এখানে করতেছি, একটা সার্ভার নষ্ট হয়ে গেলে পরের সার্ভারে যাবে। আচ্ছা, বাট এইখানে একটা সমস্যা আছে। আমার যে রিকোয়েস্টটা, হ্যাঁ, আমি যে এই যে রিকোয়েস্টটা দিতেছি, কই গেল? হ্যাঁ, আমার যে এই যে রিকোয়েস্টটা দিতেছি, আমি এই যে রিকোয়েস্টটা যে এখান থেকে দিতেছি, এখন এই রিকোয়েস্টটা আসলে কোন সার্ভারে যাবে এটা তো আসলে ডিসাইড করতে হবে। সো একটা রিকোয়েস্ট একটা সার্ভারে যাবে যেখানে আসলে হরাইজন্টাল স্কেলিং করা আছে, অনেকগুলো সার্ভার আছে। সো আমার রিকোয়েস্টটা কোন সার্ভারে যাবে এইটা ফিক্স করার জন্য আমাকে একটা লোড ব্যালেন্সার নামে একটা নতুন কনসেপ্টকে আনতে হবে। সো এই লোড ব্যালেন্সারের কাজ কি? এই ব্যক্তির কাজ হচ্ছে সে দেখবে যে কোন সার্ভারে লেসার লোড, মানে লোড কম আছে, তখন সে সেই সার্ভারে আমার রিকোয়েস্টটাকে পাঠিয়ে দিবে। এখানে ৩টা সার্ভার আছে, লেটস সে ১০০টা রিকোয়েস্ট আসছে, তো ও দেখলো যে এর মধ্যে ৪০টা রিকোয়েস্ট, ও দেখলো এর মধ্যে ৩০টা রিকোয়েস্ট, তখন সে কি করবে? বাকি রিকোয়েস্টটাকে সে এখানে পাঠিয়ে দিবে। অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট, তাই না? সো এখন এই লোড ব্যালেন্সার আসলে কিভাবে কাজ করে সেটার অনেকগুলা অ্যালগরিদম আছে, রবিনহুড অ্যালগরিদম আছে মোস্ট প্রবাবলি। এইসব অ্যালগরিদমগুলো আমরা আসলে পরে পড়াশোনা করবো, অ্যালগরিদমের নামটা এই মুহূর্তে আমার মনে নাই। অ্যালগরিদম মানে এই লোড ব্যালেন্সারের যে অ্যালগরিদম, সেটা আমরা পরে পড়াশোনা করবো, এটা আজকের টপিক না। আচ্ছা, সো তাইলে জিনিসটা আপাতত দৃষ্টিতে কী দাঁড়ালো? এটা আমার ইউজার, সে রিকোয়েস্ট দিল netflix.com, ডিএনএসে গেল, সেখান থেকে আমার আইপি অ্যাড্রেস এখানে আসলো, তারপরে সে একটা এইচটিটিপিএস রিকোয়েস্ট পাঠাইলো লোড ব্যালেন্সারে। লোড ব্যালেন্সার দেখলো তার অ্যালগরিদমটা ইউজ করে কোথায় লোড কম, সে সেখানে রিকোয়েস্টটা পাঠিয়ে দিল। রিকোয়েস্টটা পাওয়ার পরে সে কোথায় চলে গেল? রিকোয়েস্টটা পাওয়ার পরে সে হচ্ছে রেসপন্স হিসাবে লোড ব্যালেন্সারে গেল, এখান থেকে সে একটা আউটপুট দিয়ে আমার এখানে স্ট্যাটিক কন্টেন্টটা দেখাচ্ছে। সমস্যা নেই। আচ্ছা, সো এখানেও সেম আর কি, যে আইপি অ্যাড্রেসটা এখানে পাইলাম ডিএনএস থেকে, সো এখানে আসলাম, লোড ব্যালেন্সার সার্ভারে গেল, এই সার্ভারে গেল, সামথিং সিমিলার আর কি। বাট আমি সার্ভারকে অনেকগুলা করলাম, কারণ কি, আমার যদি একটা সার্ভার ক্র্যাশ করে
আমার বাকি ২ টা সার্ভার যেহেতু ঠিক আছে তার মানে আমার আউটপুট ঠিকমতো যাবে। কিন্তু আমি কিন্তু এখন কোনো ডাটাবেজের কোনো কিছু তো করি নাই। যদি ডাটাবেসটা ক্র্যাশ করে তখন কি হবে? আমি তো কোনো ডাটাই পাবো না। আমি তো কোনো ইনফরমেশনই পাবো না। তো তার মানে ডাটাবেসটাকে আমার একটা প্রবলেম হিসেবে এখন ধরা যাচ্ছে। যেহেতু আমার মিলিয়ন ইউজার, হঠাৎ করে যদি আমার অনেক রিকোয়েস্ট চাই তখন আমি কি করব? রাইট? তখন তো আমাকে মানে ডাটাবেস নিয়ে একটা চিন্তা কনসার্ন রাখতেই হবে। সো ডাটাবেস তো সিঙ্গেল। এটা একটা প্রবলেম। এটা আসলে কিভাবে সলভ করব? সো এই প্রবলেমের সলিউশন হিসেবে আসছে ডাটাবেস রেপ্লিকেশন। সো এখন তাহলে আমরা ডাটাবেস রেপ্লিকেশন জিনিসটা কি সেইটা নিয়ে একটু দেখার চেষ্টা করি। সো ডাটাবেস রেপ্লিকেশনও কাইন্ড অফ সিমিলার টু হরাইজন্টাল স্কেলিং, যে এখানে আমি আসলে একটা ডাটাবেস রাখার ক্ষেত্রে না রেখে আমি আসলে মাল্টিপল ডাটাবেস রাখবো। তবে এই ডাটাবেসগুলোর একটা নাম আছে। একটা হচ্ছে মাস্টার ডাটাবেস আর একটা হচ্ছে স্লেভ ডাটাবেস। এখানে যদি একটু দেখি, মাস্টার ডাটাবেস অ্যান্ড স্লেভ ডাটাবেস। মাস্টার ডাটাবেসে যেটা হয় সেটা হচ্ছে যে রাইট অপারেশনগুলো হয়। রাইট মানে কি? লেটস সে আমি একটা ফর্মে গিয়ে হচ্ছে লিখতেছি যে, বা কোনো কিছু একটা এডিট করতেছি। আমরা সামথিং অনেক টাইমে এডিট করি, রাইট? আর স্লেভ ডাটাবেস কি? সেটা হচ্ছে রিড করে আর কি। রিড কোয়েরিজ আর এটা হচ্ছে রাইট কোয়েরিজ। সো তার মানে আমি যদি কোনো একটা স্ট্যাটিক জিনিসকে দেখতে চাই তাহলে আমার আসলে রিকোয়েস্টটা এই স্লেভ ডাটাবেসে আসে। আর আমি যদি কোনো কিছু আসলে চেঞ্জ করতে চাই, রাইট করতে চাই, তাহলে অ্যাকচুয়ালি আমার এই মাস্টার ডাটাবেসে আসে। সো এই ডাটাবেস রেপ্লিকেশন করার কারণে অ্যাকচুয়ালি আমার উপকারটা কি? সেটা হচ্ছে আমি আরও বেটার পারফরম্যান্স পাই। কারণ কি? একটা নষ্ট হয়ে গেলে, লেটস আমার মাস্টার ডাটাবেসটা যদি নষ্ট হয়ে যায়, তাহলে এই যে স্লেভ ডাটাবেসটা অ্যাকচুয়ালি মাস্টার হিসাবে রোল পালন করবে। এটারও অ্যালগরিদম আছে। আমরা আজকের ক্লাসে সেসব কথা বলবো না। আমরা আজকে জাস্ট সিস্টেম ডিজাইনের সরিয়া অ, আ, ক, খ এসব দেখার চেষ্টা করতেছি আরকি। সো এটা ট্রাস্ট করা যায় এবং এটার অ্যাভেবিলিটিটাও ভালো। কারণ ওই যে বললাম, নষ্ট হয়ে গেলেও আরও ২ জন এসে ব্যাকআপ দিতে পারবে। সো এই হচ্ছে মোটামুটি একটা ওভারভিউ ডাটাবেস রেপ্লিকেশনের। তো তাহলে এটার একটা পূর্ণ চিত্র এখানে দেখি যে ওয়েব সার্ভার থেকে অ্যাকচুয়ালি এটা হইতেছে আমার মেন মাস্টার ডাটাবেস। এই মাস্টার ডাটাবেসের আসলে অনেকগুলো আসলে স্লেভ ডাটাবেস আছে। সো এই স্লেভ ডাটাবেসগুলোর কাজ কি? রিড করতে পারে সে এগুলা। আর মাস্টার ডাটাবেস কি করতে পারে? সার্ভারে যখন রিকোয়েস্ট আসে যদি সেটা রাইট অপারেশন হয়, রাইট অপারেশনগুলোর মধ্যে অ্যাকচুয়ালি কি পড়তেছে? রাইট অপারেশনগুলোর মধ্যে আসলে যেটা পড়তেছে সেটা হচ্ছে যে ইনসার্ট, ডিলিট, আপডেট, এগুলো হচ্ছে মাস্টার ডাটাবেস এগুলো হ্যান্ডেল করবে। আর জাস্ট রিড এই জিনিসপাতিগুলো আসলে আমার স্লেভ যে স্লেভ ডাটাবেস সে আসলে হ্যান্ডেল করবে আর কি। তো এরপরে অ্যাকচুয়ালি আমরা কোথায় যাচ্ছি? এরপরে হইতেছে যে আমরা এতদূর পর্যন্ত জানি। আমি জাস্ট একটু দেখি যে আমরা কোন পর্যন্ত আসলাম। আমরা হইতেছে যে একটা ইউজার ছিল, সে রিকোয়েস্ট পাঠাইছে ডিএনএসে একটা ডোমেইন নেম দিয়ে, এখান থেকে একটা আইপি অ্যাড্রেস সে পাইছে। সেই আইপি অ্যাড্রেস নিয়ে আমার প্রথমে লোড ব্যালেন্সারে গেছে। লোড ব্যালেন্সার কি করছে? লোড ব্যালেন্সার দেখছে যে কোথায় লোড কম। আর এই জিনিসটা তো আমার ওয়েব টায়ার, এই জিনিসটা আমার হচ্ছে ডাটা টায়ার। মানে আমি যখন অনেকগুলো সার্ভার করছি, সেটা হচ্ছে হরাইজন্টাল স্কেলিং করে সার্ভারগুলোকে বাড়াইছি, সেটাকে আমার ওয়েব টায়ার বলা হচ্ছে। আর আমি হচ্ছে যে মাস্টার অ্যান্ড স্লেভে ভাগ করছি, এটা আসলে ডাটা টায়ার বলা হচ্ছে। এখানে ডাটা টায়ার থাকবে। আর এটাকে আসলে ডাটাবেস রেপ্লিকেশন করা হয়েছে। কারণ কি? ডাটাবেস রেপ্লিকেশন করলে আমি আসলে মাস্টার ডাটাবেস পাই আর স্লেভ ডাটাবেস পাই। তো যখন আমার রিকোয়েস্টটা আসলে রাইট অপারেশন আসে লেখালেখির কোনো, তখন সেটা মাস্টার ডাটাবেসে যায়। আর যখন আমার কোনো রিকোয়েস্ট এই লোড ব্যালেন্সারের থ্রুতে রিড অপারেশন আসে তখন আসলে সেটা স্লেভ ডাটাবেসে যায়। সো ফার আমরা এতটুকু জানি। সো এটাই আসলে এখানে বলা হয়েছে আর কি, যে আমি যেটা ব্যাখ্যা করলাম সেটাই অ্যাকচুয়ালি এখানে বলা হয়েছে। আচ্ছা, সো এখানে কি বলছে আমরা একটু দেখি। লেট আস টেক আ লুক at the design. A user get the IP address of the load balancer from DNS থেকে সে একটা আইডি অ্যাড্রেস পাইলো এবং সেটা লোড ব্যালেন্সারে পাঠাইলো। লোড ব্যালেন্সারে পাঠানোর পরে এই ইউজার কানেক্টেড দ্য লোড ব্যালেন্সার উইথ দিস আইপি অ্যাড্রেস। সো আইপি অ্যাড্রেসটা দিয়ে লোড ব্যালেন্সারে কানেক্ট হইলো। এ দ্য এইচটিটিপি রিকোয়েস্ট ইজ রাউট টু ইদার সার্ভার 1 অ্যান্ড সার্ভার 2। সো লোড ব্যালেন্সার কী করবে? রাউট করে দিবে সার্ভার 1 অথবা সার্ভার 2, যে কোনো একটা সার্ভারে সে রাউট করে দিবে। ভেরি গুড। তারপরে সে কি করবে? তারপরে সে যেটা করবে সেটা হইতেছে যে এ ওয়েব সার্ভার রিডস ইউজার ডাটা ফ্রম আ স্লেভ ডাটাবেস। যদি রিড রিকোয়েস্ট হয় তাহলে সেই স্লেভ ডাটাবেসে যে জিনিসটা রিড করবে। এ ওয়েব সার্ভার রাউটস এনি ডাটা মডিফাই অপারেশন টু দ্য মাস্টার ডাটাবেস। সো এটার মধ্যে কি কি পড়তেছে? রাইট, আপডেট, ডিলিট। সো যদি ইউজার
রাইট, আপডেট, ডিলিট এই টাইপের কোনো রিকোয়েস্ট পাঠাই তাহলে সেটা মাস্টার ডাটাবেসে যাবে। ওকে, ভেরি গুড। নাও উই হ্যাভ আ সলিড আন্ডারস্ট্যান্ডিং অফ ওয়েব অ্যান্ড ডাটা টায়ার। ইট ইজ টাইম টু ইমপ্রুভ দ্য লোড অ্যান্ড রেসপন্স টাইম। সো আমরা কি কি করতে পারছি? আমরা আসলে সার্ভার নষ্ট হয়ে গেলেও সেটা হ্যান্ডেল করতে পারতেছি, 2টা 3টা 4টা সার্ভার আছে, হরাইজন্টাল স্কেলিং করছি, লোড ব্যালেন্সারের থ্রুতে যেটাই লোড কম সেটাতে পাঠাইতেছি, ডিএনএসের থ্রুতে জিনিসপাতি নিতেছি। আর ডাটাবেজের ক্ষেত্রেও আমরা আসলে অনেকগুলো মাস্টার স্লেভ ডাটাবেজ এরকম বানাই ফেলছি। সো আমরা মোটামুটি একটা ইনফ্রাস্ট্রাকচার দাঁড় করাইতে পারছি যে কোনো কিছু নষ্ট হবে না হাজার হাজার লাখ লাখ ইউজার আসলেও। কিন্তু নষ্ট না হলেও আমার আরেকটা কনসার্ন আছে, সেটা হচ্ছে আমার লোড টাইম। আমি একটা জিনিস ইন্টার মারছি ওয়েবসাইটে, সেটা যদি ঘুরতেই থাকে তাহলে তো এটা আসলে একটা ভালো ইউজার এক্সপিরিয়েন্স দিতেছে না আমাকে। সো তাইলে আমাকে যেটা করতে হবে, আমার রেসপন্স টাইমটা আসলে বাড়াইতে হবে বা লোড টাইমটা অ্যাকচুয়ালি কমাইতে হবে। সো আমি আসলে এটা কিভাবে করতে পারি? এটা হচ্ছে একটা কোশ্চেন, আমি এটা আসলে কিভাবে করতে পারি? সো এটার জন্য আমাকে যেটা শিখতে হবে, সিডিএন, কন্টেন্ট ডেলিভারি। আচ্ছা, সো আমরা সিডিএন নিয়ে পড়াশোনা করব, বাট তার আগে আমরা একটু ব্রেক নিই। তো আমরা ছিলাম কোথায়? আমাদের সার্ভারও মোটামুটি নষ্ট হবে না চাপ পড়লেও, আমাদের ডাটাবেজও মোটামুটি রেডি আছে, নষ্ট হবে না। বাট এখন তাহলে আমাদেরকে নতুন আরেকটা কনসেপ্ট জানতে হবে, যেটা আসলে আমার লোড টাইম বা লেটেন্সি টাইম বা আসলে রেসপন্স টাইমকে একটু হলেও ইমপ্রুভ করতে পারে। সেটার নাম হচ্ছে ক্যাশ। এখন হোয়াট ইজ ক্যাশ? ঠিক আছে, সো এখানে একটু পড়ি। বলছে যে কি বলছে, a cache is a temporary storage area that store the result of expensive response or frequently accessed data in memory so that subsequent requests are served more quickly. এটার মানে কি? এটার মানে হচ্ছে যে লেটস সে আমি কোনো একটা পিডিএফ ফাইল যেটার সাইজ হচ্ছে 1 জিবি হইতে পারে আর কি, আই ডোন্ট নো। সো এটা আমি ডাউনলোড করার জন্য একটা রিকোয়েস্ট পাঠাইছি। সো এই রিকোয়েস্টটা যদি আমি ডিরেক্টলি এই যে এটা হইতেছে আমি আমার ল্যাপটপ। সো এই ল্যাপটপ থেকে যদি আমি এটাকে ডিরেক্টলি ডাটাবেস, মাস্টার ডাটাবেস ডাউনলোড করতে যাচ্ছি, আমি রিকোয়েস্টটা পাঠাই, তাহলে অ্যাকচুয়ালি কী হইল? প্রথমে এখানে আসবে, এখানে আসার পরে সে লোড ব্যালেন্স, সরি, প্রথম থেকে এখানে যাবে, এখান থেকে আইপি অ্যাড্রেস পাবে, আইপি অ্যাড্রেস পাওয়ার পর লোড ব্যালেন্সারে যাবে, লোড ব্যালেন্সার থেকে পাওয়ার পরে সে যে সার্ভারে চাপ কম সেখানে যাবে, সেখান থেকে সে কোথায় যাবে? ডাটাবেসে যে রিকোয়েস্ট করবে, সার্ভারটা ডাটাবেসে রিকোয়েস্ট করবে, ডাটাবেস থেকে জিনিসটা ডাউনলোড হওয়ার জন্য একটা পারমিশন পাবে। বাট এই জিনিসটা অ্যাকচুয়ালি এক্সপেন্সিভ না, যে ডাটাবেস থেকে ডিরেক্ট একটা রিকোয়েস্ট আসছে। সো এই জিনিসটা সলভ করার জন্য আসলে যেটা আসছে সেটা হচ্ছে ক্যাশ। সো এখন আমরা এই ক্যাশ জিনিসটা একটু দেখব, যে এই ক্যাশ জিনিসটা কিভাবে কাজ করতেছে। ঠিক আছে, সো এখানে যেটা বলছে যে এভরি টাইম এ নিউ ওয়েব পেজ লোড, one or more database cell are executed to fetch data, the application performance is greatly affected by calling the database repeatedly। মানে বলতেছে যে আমি যদি বারবার ডাটাবেসকে কল করতে থাকি তাহলে আমার আসলে অ্যাপ্লিকেশন খুবই স্লো হয়ে যাবে। সো আমি সেটা করতে পারি না, রাদার আমি একটা ক্যাশ নামের একটা নতুন কনসেপ্টকে আনবো, সেই ক্যাশ আসলে এই প্রবলেমটাকে সলভ করতে পারে। সো এখানে অ্যাকচুয়ালি কী হইতেছে তাইলে? এখানে অ্যাকচুয়ালি যেটা হইতেছে যে আমি একজন ইউজার, এখানে আমার যাবে, এখান থেকে আমার আইপি অ্যাড্রেস আসবে, লোড ব্যালেন্সারে যাবে, তারপর আমার সার্ভারে যাবে, লোড ব্যালেন্সার থেকে রিকোয়েস্ট, সার্ভার থেকে আমি প্রথমে চেক করব যে আমি যে ডাটাটা চাচ্ছি সেটা কি ক্যাশে আছে কিনা। যদি সেটা ক্যাশে থাকে তাহলে আমার এখান থেকে রেসপন্সটা নিয়ে আমাকে ইউজারকে দিয়ে দিব। আর যদি এটা ক্যাশে না থাকে সেক্ষেত্রে অ্যাকচুয়ালি আমি ডাটা থেকে, সরি, সেক্ষেত্রে আমি ডাটাবেস থেকে রেসপন্সটা ইউজারকে দিয়ে দিব। তার মানে ক্যাশ যেটা হেল্প করতেছে, যে এক্সিস্টিং কোনো ডাটা যদি আগে থেকে ক্যাশের কাছে থাকে তাহলে সে আর ডাটাবেজের কাছে যাবে না, সে এখান থেকেই তাকে ঘুরায় পাঠিয়ে দিবে। তাহলে বারবার ডাটাবেসকে কল করাটা যেহেতু কস্টলি অপারেশন, টাইম লাগে, সো সেই জিনিসটা কিন্তু মিটিগেট হয়ে গেল। ওকে, সো এখানে অনেকগুলো টাইপের ক্যাশ আছে, রেডিস তার মধ্যে অন্যতম একটা।
সো ক্যাশটার জিনিসটা কি এটা একটু দেখি। ক্যাশটার জিনিসটা আসলে যে বললাম টেম্পোরারি ডাটা সে সেভ করতে পারে। সো এটা হচ্ছে আমার ওয়েব সার্ভার। এখানে ওয়েব সার্ভার চেক করতেছে যে এখানে আমি ওয়েবসাইট চেক করি ইফ এ ডাটা এক্সিস্ট ইন ক্যাশ রিড দ্য ডাটা ফ্রম ক্যাশ। সার্ভার ক্যাশকে জিজ্ঞেস করলো তোমার ইউজার যে ডাটাটা চাচ্ছে ক্যাশ তোমার কাছে কি সে ডাটা আছে, যদি থাকে তাহলে সেটা আমাকে পাঠিয়ে দাও। সো সে সেটা এখান থেকে পাঠিয়ে দিছে। সো ইফ ডাটা ডাজেন্ট এক্সিস্ট, যদি ক্যাশ বলে ভাই আমার কাছে ডাটা নাই যেটা ইউজার চাচ্ছে, তাহলে সেটা কোথায় যাবে, ডাটাবেজে যাবে এবং ডাটাবেজ থেকে আসলে সেটা ক্যাশের কাছে আসবে। সো সার্ভার থেকে ক্যাশের কাছে যাবে, ক্যাশ বলবে আমার কাছে নাই, ক্যাশ থেকে কোথায় যাবে, ডাটাবেসে যাবে, ডাটাবেস থেকে আমার যে ডাটাটা সেটা ডিরেক্টলি সার্ভারে আসবে না, সেটা ক্যাশে যাবে, ক্যাশে যে সেটা সেভ হয়ে থাকবে যাতে করে পরবর্তীতে ইউজার যদি আবার সেম ডাটাটা চায় যাতে করে ডাটাবেসের কাছে আসতে না হয়। সো ক্যাশে সেটা সেভ হয়ে থাকলো, দেন ক্যাশ থেকে আমি আবার সার্ভারের কাছে আসলাম, সার্ভার থেকে লোড ব্যালেন্সার হয়ে আমি আমার ইউজারের কাছে চলে গেলাম। সো দিস ইজ দ্য ক্যাশ টায়ার সিচুয়েশন আর কি। সো কিন্তু এখানেও আসলে আরও একটা প্রবলেম আছে। প্রবলেমটা হচ্ছে যে লেটসে আমি আছি বাংলাদেশে, এখন আমি নেটফ্লিক্স দেখব, নেটফ্লিক্সের সার্ভার যদি আমেরিকায় থাকে, তো আমি এখানে ক্লিক করলাম মানি হেইস্ট সিরিজ দেখার জন্য, এখন এই রিকোয়েস্টটা চলে যাবে কোথায়, আমেরিকায়। আমেরিকায় যে নেটফ্লিক্সের সার্ভারে ঢুকে যে রিকোয়েস্টটা পাঠাইছি সেটা ক্যাশ বা ডাটাবেস থেকে নিয়ে আবার আমার কাছে ঘুরে আসতে অনেক সময় লাগবে। সো এই জায়গাতে একটা সলিউশন অবশ্যই আছে। সো সলিউশনটার নাম হচ্ছে CDN, ঠিক আছে, কন্টেন্ট ডেলিভারি নেটওয়ার্ক। এই জিনিসটা কি, সেটা হচ্ছে এখানে আমি যে বাংলাদেশে আছি, বাংলাদেশ থেকে আমি যদি একটা রিকোয়েস্ট পাঠাই ইউএসএর সার্ভারে, সেখান থেকে একটা রেসপন্ড আসতে রেসপন্ড টাইম অনেক বেড়ে যাবে। এইটা তো আমার ইউজার চায় না, ইউজার চায় যে ক্লিক করার সাথে সাথে যেন আমার কাজ হয়। তো ইউজারকে হ্যাপি করার জন্য আমি CDN নামে নতুন আরেকটা কনসেপ্টকে ইন্ট্রোডিউস করলাম। এটার কাজ কি, এটার কাজটা খুবই সিম্পল, যে সর্বপ্রথম আমি যে ডোমেইনটা লিখছি সেটার আইপি অ্যাড্রেস এখানে আসবে, আসার পরে আমি যে ডাটাটা রিকোয়েস্ট করছি ডিরেক্টলি সেটা হচ্ছে সিডিএনে যাবে। সিডিএন তাহলে কি, এই যে পৃথিবী, এটা আমার তো পৃথিবীতে আমি যে বাংলাদেশে আছি, নেটফ্লিক্সের একটা সিডিএন বাংলাদেশ বা ইন্ডিয়ার আশেপাশে কোথাও না কোথাও আছে। সো ব্যাপারটা এভাবে চিন্তা করো যে এখানে একটা সিডিএন আছে, 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 মানে পুরো পৃথিবীতে নেটফ্লিক্সের অনেকগুলো সিডিএন আছে। তো রাদার আমি যখন এখান থেকে নেটফ্লিক্সের ওয়েবসাইটে ঢুকে রিকোয়েস্ট মানে নেটফ্লিক্সের মানি হিস্ট সিরিজটা দেখার জন্য রিকোয়েস্ট করবো, সো সেটা আমার ইউএসের এখানে না গিয়ে আমার সর্বপ্রথম আমার নিয়ারেস্ট যে সিডিএনটা আছে সেখানে রিকোয়েস্টটা যাবে এবং ওইখান থেকে আমাকে ডাটাটা এনে দিয়ে দিবে। তাহলে আমার সময় অনেক কম লাগলো, তার মানে ইউজার হ্যাপি, ভাই ক্লিক করার সাথে সাথে তো কাজ হইলো। সো এইটা হচ্ছে যে সিডিএন এর কাজ। সো সিডিএন যেটা করে সেটা হচ্ছে যে লেটস এ সিডিএন ওয়ার্কফ্লোটা কীভাবে কাজ করে। সো ইউজার একটা কী চাচ্ছে, একটা ইমেজ চাচ্ছে। সো সেটা তো কখন কোথায় যাবে, সেটা প্রথমে হচ্ছে সিডিএনে যাবে, সিডিএনকে জিজ্ঞেস করবে ইউজার যে ইমেজটা চাচ্ছে সেটা যদি তোমার কাছে থাকে তাহলে আমাকে দিয়ে দাও, আমি ইউজারকে দেখাই, তাহলে আমার আসলে এত সময় লাগলো না। তো তখন সিডিএন কী করবে, রিটার্ন করে দিবে জাস্ট ইমেজটাকে, সে অন্য কোনো প্রসেসের মধ্যে যাবে না, জাস্ট সিডিএন থেকে দিয়ে দিবে। আর যদি সেটা সিডিএনে না থাকে তাহলে আসলে সেটা সার্ভারে যাবে, সার্ভার থেকে ডাটাবেজে থাকলে ডাটাবেজে যাবে, পুরো আগের প্রসেস সব সেম। সার্ভার থেকে সে আবার ব্যাক করবে কোথায়, সিডিএনে, সিডিএনে এসে কিন্তু সেটা আবার সেভ হয়ে থাকবে যাতে করে পরবর্তীতে যদি আবার ইউজার ক্লিক করে ওই জিনিসটার জন্য যাতে করে সিডিএন থেকে আবার রিকোয়েস্ট আসে অ্যান্ড এখান থেকে যেন পাঠিয়ে দেয়। মানে আমি আসলে সবসময় চাইতেছি যে একটা জিনিস চিন্তা করা যায় যে আমি যখন লাইফে ফার্স্ট টাইম নেটফ্লিক্সে ঢুকছি ওই টাইমে আমার সময়টা একটু বেশি লাগছে, পরবর্তীতে যখন আমি ঢোকার চেষ্টা করবো তখন একটু কম লাগবে, কারণ হইতেছে যে আমার আইপি অ্যাড্রেস থেকে ওই রিকোয়েস্টটা আগেও গেছে। সো ওটা আসলে আমার সিডিএনে সেভ হয়ে আছে অ্যান্ড পরবর্তীতে আমাকে ইউজার এতে আমাকে তাড়াতাড়ি আমার ইনফরমেশনগুলো দিয়েছে। তুমি একটা জিনিস লক্ষ্য করবে, যে ওয়েবসাইটে তুমি ফার্স্ট টাইমে ঢুকছো
ওই টাইম একটু বেশি লাগে, বাট ওয়েবসাইটে যদি তুমি পরের বার ঢুকতে যাও তখন একটু টাইম কম লাগবে, কারণ ওইটা ক্যাশে সেভ হয়ে আছে, ওইটা তোমার সিডিএনে সেভ হয়ে আছে। সো টাইমটা একটু কম লাগবে, এটাই হইতেছে আমি বোঝানোর চেষ্টা করতেছি আর কি। সো সেম ইউজার বিও যদি চাই, যদি সিডিএনে থাকে চলে আসবে, আর সিডিএনে না থাকলে সেটা সার্ভারে যাবে, সার্ভার থেকে সিডিএনে ব্যাক করে সিডিএনে স্টোর হবে, সিডিএন থেকে আবার ইউজারের কাছে চলে আসবে। সো এটা আসলে ফ্লো। সো তাইলে আমরা হচ্ছে যে সিডিএন বুঝলাম, ডিএনএস বুঝলাম, লোড ব্যালেন্সার বুঝলাম, সার্ভার হরাইজন্টাল এটা বুঝলাম। সো আমরা কোথায় ছিলাম? আমরা ছিলাম আসলে সিডিএনটা। সিডিএন আসলে আমাদেরকে হেল্প করতেছে। তো ফাইনালি আমরা এখন জাস্ট সব কিছু একটা সাম আপ দিয়ে দিব আজকের প্রথম পর্বে। সো সাম আপটা কাইন্ড অফ এরকম যে আমরা শুরুতে কি কি জানি, যে দিজ আর মাই ইউজার। ইউজার কি করতে পারে? ইউজার রিকোয়েস্ট করতে পারে। ইউজার রিকোয়েস্ট কয় ধরনের হইতে পারে, মানে ট্রাফিকগুলো কেমন ধরনের হতে পারে? ওয়েব ব্রাউজার হইতে পারে, মোবাইল অ্যাপের ট্রাফিক হতে পারে। সো শুরুতে কোথায় যাই? ডিএনএসে যাই। ডিএনএস অ্যাকচুয়ালি কি? ডোমেইন নেম সিস্টেম থেকে আইপি অ্যাড্রেসটাকে বের করে দেয়। তারপরে আইপি অ্যাড্রেস কি করে? আইপি অ্যাড্রেসটা আমার দুই ধরনের হতে পারে, এটা আসলে ওয়েবের রিকোয়েস্ট, এটা আসলে আমার মোবাইলের রিকোয়েস্ট। সো সেটা কোথায় আসে? লোড ব্যালেন্সারে আসে। কারণ কি? কারণ লোড ব্যালেন্সার যেটা করে, যেহেতু আমি হরাইজন্টাল স্কেলিং করছি, সো আমার সার্ভারকে আমি দুইটা করছি, এখন কোন সার্ভারে আমার রিকোয়েস্ট যাবে সেটা আসলে ডিপেন্ড করবে কার উপরে? লোড ব্যালেন্সারের উপরে। সো লোড ব্যালেন্সার যেটা করছে সেটা কি করছে? লোড, আর এই সার্ভারের এরিয়াটাকে কি বলা হয়? ওয়েব টায়ার। ঠিক আছে। অ্যান্ড লোড ব্যালেন্সারের থ্রুতে আমি যেইটাই লোড কম, আমি অ্যালগোরিদমটা ইউজ করে সার্ভারকে সিলেক্ট করলাম। এখন সার্ভার থেকে রিড অপারেশন হতে পারে, রাইড অপারেশন হতে পারে, সেটা ডিপেন্ড করবে কোন ধরনের অপারেশন। যদি আপডেট ডিলিট এই টাইপের অপারেশন হয় তাহলে সেটা মাস্টার ডাটাবেসে যাবে। অ্যান্ড আমি অবশ্যই সার্ভারকে যেহেতু হরাইজন্টাল স্কেলিং করছি, তাহলে আমার যেহেতু ডাটাবেসকেও এরর ফ্রি করতে হবে, সেক্ষেত্রে আমি ডাটাবেস রেপ্লিকেশন করব। সো ডাটাবেস রেপ্লিকেশনের জন্য আমি একটা মাস্টার অ্যান্ড স্লেভ রাখলাম। স্লেভে আমার রিড অপারেশন যাবে, আর মাস্টারে আমার রাইড অপারেশন যাবে, রাইট আর কি। আর বারবার যেহেতু ডাটাবেসকে কল যেন করা না লাগে, সেজন্য আমি ক্যাশ জিনিসটা বুঝছি, আর এই পুরো ডাটাবেসের এরিয়াটাকে আসলে বলা হয় কি? ডাটা টায়ার এরিয়া। আচ্ছা, আর সিডিএন জিনিসটা কি? ওই যে আমি যখন রিকোয়েস্ট পাঠাবো সেটা যেন ইউএসএ না গিয়ে আমার নিয়ারেস্ট সিডিএন যে সিস্টেমটা আছে, কন্টেন্ট ডেলিভারি সিস্টেম, নিয়ারেস্ট বাংলাদেশ থেকে যেটাতে আছে, সেইখান থেকে যেন ডিরেক্ট ডাটাটাকে আমার দেয়। সো তাইলে আমার ফ্লোটা কি দাঁড়াইলো? ফ্লোটা হইতেছে এরকম, যে আমি যে রিকোয়েস্টটা পাঠাবো সেটা সিডিএনে চেক করবে, সিডিএনে যদি থাকে তাইলে হইতেছে যে আমার সিডিএন থেকে আমাকে আউটপুটটা দিয়ে দিবে, আর যদি সিডিএনে না থাকে সেক্ষেত্রে আমার ডিএনএস হয়ে, লোড ব্যালেন্সার হয়ে, সার্ভার হয়ে সে ক্যাশে চেক করবে ক্যাশে আছে কিনা, ক্যাশে না থাকলে সে আবার ডাটাবেসে যাবে, মাস্টার হইলে মাস্টার, স্লেভ হইলে স্লেভ। সো ফার আমরা আসলে এই পর্যন্ত বুঝছি। লাস্টে দুইটা কথাবার্তা আছে, সেটা হচ্ছে কি? স্ট্যাটিক অ্যাসেটস জাভাস্ক্রিপ্ট, সিএসএস, ইমেজ, ইটিসি আর নো লঙ্গার সার্ভ বাই ওয়েব সার্ভার, দে আর ফেচ ফ্রম সিডিএন ফর বেটার পারফরমেন্স। সো অ্যাকচুয়ালি এগুলা সিডিএনে থাকে যাতে করে আমরা খুব দ্রুত একদম রেসপন্স টাইমটাকে অনেক কম, মিলি সেকেন্ডে আনতে পারি। এই জন্য এই কন্টেন্টগুলা আমার হইতেছে যে সার্ভারে থাকে না, সেগুলো আমার সিডিএনে থাকে বেটার পারফরমেন্সের জন্য। আর ডাটাবেস লোড ইজ লাইটনেন বাই ক্যাশিং ডাটা। সো ক্যাশ ইউজ করার জন্য ডাটাবেসের লোডিং টাইমটা অনেক কমে গেছে, কারণ আমার ক্যাশে চেক করতে হয় বারবার। ক্যাশে না থাকলে আমি ডাটাবেসে যাই, ডাটাবেস থেকে নিয়ে সেটাকে ক্যাশে সেভ করে দেন আমি আবার ইউজারের কাছে চলে যাই। সো ফার একটা জাস্ট টাইপ করে যে আমি ব্রাউজারে দিলাম, সেক্ষেত্রে জার্নিটা আসলে কাইন্ড অফ এরকম। নেক্সট ক্লাসে বা নেক্সটে আমরা রেস্টফুল আর্কিটেকচার জিনিসটা কি সেটা আমরা বোঝার চেষ্টা করব। এখানে আরও বেশি ইন্টারেস্টিং জিনিসপাতি আছে। সো আপাতত এইটা হচ্ছে যে লার্নিং পাথ, মানে জাস্ট একটা জায়গা থেকে শুরু করে আমরা কোথায় থেকে কোথায় চলে গেলাম, জিনিসটা খুব ইন্টারেস্টিং আর কি। বাট একটু বুঝে বুঝে পড়লে জিনিসটা অনেক মজা লাগবে। দো আই এম সো মাচ বিগিনার, বাট আমি চেষ্টা করছি, আমি যেভাবে বুঝছি অ্যাজ এ 6 সেমিস্টার স্টুডেন্ট, আমি ওইভাবেই জিনিসগুলোকে ব্যাখ্যা করার চেষ্টা করছি। আমার এখানে অনেক ভুল ভ্রান্তি থাকতে পারে। আপনারা যদি কেউ আমার কোনো ভুল হয়েছে এরকম কোনো জায়গা যদি আমাকে বের করে দিতে পারেন, আমি অবশ্যই কারেক্ট করে নিব, কমেন্টে আমাকে জানাবেন। সো ফার আমি যতটুকু এই টপিক নিয়ে আমি নলেজ গেইন করতে পারছি, আমি সেটাই আসলে এইখানে ডেলিভার করলাম।
অবশ্যই ভুল থাকতে পারে, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো আজকের ক্লাসটা আসলে এই পর্যন্তই। আহ নেক্সট ক্লাসে আমরা আরেকটু গভীরে যাওয়ার চেষ্টা করব। সে পর্যন্ত ভালো থাকবেন সবাই ভালো থাকবেন। আ আসসালামু আলাইকুম সবাইকে।